ভাতে পড়ল মাছি, লিখেছেন মনোজ সেন। দুপুর থেকে হিমশীতল হাওয়া বইছে, আকাশ ধূসর মেঘে ঢাকা। সন্ধ্যের আগেই অন্ধকার ঘনিয়ে আসছে, মনে হচ্ছে একটু পরেই যেন বরফ নামবে। অনিতা মুখার্জি গায়ের উপর শালটা একটু ভালো করে জড়িয়ে নিলেন, কিন্তু জানালার সামনেই বসে রইলেন। জানালাটা আধা খোলা করে রেখে তারপর বসে থাকলেন। জানালাটা পুরোপুরি বন্ধ করলেন না। মুখের উপর হিমশীতল হাওয়াটা বেশ ভালো লাগছিল। আর ভালো লাগছিল বারান্দার উপরে লোমশ কাঠবিড়ালিদের ব্যস্ত সমস্ত চলাফেরা দেখতে। শীত এসে গেছে, তাদের রসদ জোগাড় করার কাজ পুরোদমে চলছে। ছেলের বউ শুভাঙ্গী একটু পরেই দুমদুম করতে করতে ঘরের ভিতরে এসে ঢুকল। বলল, মা, এ কি, এই ঠান্ডার মধ্যে জানালার সামনে বসে আছেন? জানালাটা বন্ধ করে দিতে পারেননি? অসুখ বাঁধিয়ে বসবেন তো। বলে জানালাটা ধপাস করে বন্ধ করে দিল সে। তারপর আবার ঝড়ের বেগে যেমনি এসেছিল তেমনিই চলে গেল। খালি মুখ দিয়ে বকবক করতে করতে গেল, অসুখ করলে আমারই তো সব করতে হবে, আর কি। যত ঝামেলা তো আমাকেই পোহাতে হবে। কিছু হয়ে গেলে আপনার ছেলে তো আমাকেই দোষ দেবে। অনিতা চুপ হয়ে রইলেন। শুভাঙ্গী আবার দুমদুম করে ঘর থেকে বেরিয়ে গেল। বাক্য ব্যয় করে লাভ কি? বছরে 2-3 বার কয়েক দিনের জন্য এসে শুভাঙ্গী অনিতাকে সুস্থ রাখবে, তাহলেই হয়েছে। তবে মেয়েটার মনটা ভালো, পাঞ্জাবি তো, সেই জন্য কথাবার্তা একটু রূঢ়। কিন্তু শ্বশুর আর শাশুড়ির জন্যে ওর চিন্তা আর উদ্বেগটা খুব ভিতর থেকে আসে, অনেক আন্তরিক। জানালার কাজগুলো ঝাপসা হয়ে আসছিল ধীরে ধীরে। অনিতা তার ভিতর দিয়ে দেখছিল ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। অনিতা চোখ বুজে ইজি চেয়ারের উপর এলিয়ে পড়লেন। প্রায় 50 বছর আগে ফেলে আসা দমদম অ্যাভিনিউয়ের দিনগুলোর কথা মনে পড়ে গেল। তার দিবাস্বপ্নে বাধা পড়ল। শুভাঙ্গী ঘরে ঢুকে 1 গ্লাস দুধ আর 2টো বিস্কুট অনিতার ইজি চেয়ারের পাশে ছোট্ট টেবিলটার উপরে রাখল। বলল, খেয়ে নিন, 6টা বেজে গেছে। অনিতা বললেন, রঞ্জন আর ধ্রুব এখনও এলো না যে? খুব চিন্তা হচ্ছে যে। রঞ্জনের যে বয়স হয়েছে, সে তো আর কারোর কথাই মনে থাকে না। কি দরকার ছিল তার এয়ারপোর্টে যাবার? চিন্তা করে কোনো লাভ নেই। এখন ঠান্ডা পড়ছে, তার উপরে বৃষ্টি, হয়তো ট্যাক্সি পাচ্ছে না। এয়ারপোর্ট তো কম দূরে নয়। কেন যে এই জঙ্গলের ভিতর শহর থেকে এত দূরে বাড়ি কিনতে গেলেন, কিছুই ভেবে পায় না। শহরে যখন যেতেই হবে, তখন কাছাকাছি একটা বাড়ি কিনলেই হতো। অনিতা কোনো মন্তব্য করলেন না, করেও লাভ নেই। শুভাঙ্গীর জন্ম, বড় হওয়া সবই বোম্বেতে। কেন যে কেউ জঙ্গলের পরিবেশে থাকতে চায়, সেটা ওকে কোনোদিনই বলে বোঝানো যাবে না। দমদম এভিনিউ নাকি এখন শহর। অনিতার ছেলেবেলায় তার রূপ ছিল একদম অন্যরকম। বড় বড় বাগানওয়ালা বাংলো, ঝকঝকে তকতকে তারা ভরা রাত্রে আকাশ দেখতে পাওয়া, বর্ষায় ছাতিমের নেশা ধরানো গন্ধ, রাস্তায় ঘোড়ার গাড়ির আওয়াজ, রাত্রিবেলা ঝিঝি পোকা ডাকের সঙ্গে দূরের কোনো বাংলো থেকে ভেসে আসা পিয়ানোর সুর, সেসব আজ নাকি নেই। শহুরে শুভাঙ্গীরা তাদের ইতিহাস বানিয়ে ছেড়েছে। কত বছর যায়নি দমদম এভিনিউতে, তা হয়তো 25 বছর হবেই। 15 বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়েছিল। তারপরে 2-3 বছর পরপরই নিয়মিত বাইরে চলে যাওয়া। সেটা একটু একটু করে শুরু হলেও পরে নিয়মিত হয়ে যায়। যেতেই ভীষণ ইচ্ছা করত, কিন্তু উপায় ছিল না। রঞ্জনের সঙ্গে দেশে বিদেশে ঘুরে বেড়াতে বেড়াতে কালে ভদ্রে দমদমের বাড়িতে যাওয়া হতো। তবে ভাগ্যক্রমে ওর প্রাণের বন্ধু সাবিত্রী দত্ত এখনও ওখানেই থাকে। বিয়ে করল না সে। বিদ্যাবাসিনী কলেজে প্রফেসরি করে আর ছাত্র পড়িয়েই জীবনটা কাটিয়ে দিল। আশ্চর্য ব্যাপার যে সাবিত্রীর সঙ্গে এখনও ওর যোগাযোগ আছে চিঠিতে। কি চিঠি লিখতে পারে সাবিত্রী! প্রত্যেক সপ্তাহে 2টো চিঠি তো আসবেই, সেই সঙ্গে আসে ফটো। তার ফলে আজ যদি রাস্তায় সাবিত্রীর সঙ্গে দেখা হয়ে যায়, তখন ওকে চিনতে একদম কষ্ট হবে না। চিঠি অনিতাও লেখেন, তবে সপ্তাহে একটা। রঞ্জনা ধ্রুব ওদের চিঠি লেখালেখি নিয়ে কি যে হাসাহাসি করে। 7টা নাগাদ ধ্রুব বাড়িতে ঢুকলো। তখন বাইরে অন্ধকার ঘন হয়ে এসেছে। অনিতার কাছে এসে বলল, বাবা এখনো ফেরেনি? অনিতা বললেন, তার মানে? তোর বাবা তো তোকেই এয়ারপোর্টে আনতে গেল। দেখা হয়নি বুঝি তার সঙ্গে? না তো। কি যে করে তার ঠিক নেই।
কোথায় গেল তাহলে? এমনিতেই চোখে ভালো দেখে না, তার উপরে এখন বৃষ্টি পড়ে রাস্তা পিছল হয়ে গেছে। পড়ে গিয়ে হাত পা ভাঙা মোটেই অসম্ভব কিছু নয়। এর মধ্যে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। আর একটু দেখব, তারপর খুঁজতে বের হই। তার আর দরকার হলো না। দরজায় ঘন্টি বেজে উঠল। খাওয়ার টেবিলে বসে চা খেতে খেতে কথা হচ্ছিল। উপস্থিত ছিলেন রঞ্জন মুখার্জি, অনিতা, ছেলে ধ্রুবজ্যোতি আর তার ছেলের বউ শুভাঙ্গী। ধ্রুব বলল, তোমার আসতে এত দেরি হলো কেন বাবা? রঞ্জন বললেন, এয়ারপোর্টে যাওয়ার পথে ভাবলুম একবার ডাক্তার চৌহানের সঙ্গে দেখা করে যাই। ডাক্তার আমার প্রেশার আর ইসিজি করে বলল, আপনি এখন কোথাও যেতে পারবেন না। দোতলায় আমার ঘরে গিয়ে শুয়ে থাকুন। চেম্বার বন্ধ করে আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। ধ্রুব যথেষ্ট বড় হয়েছে, 40 বছর বয়স হতে চলল। ও নিজে নিজেই বাড়ি চলে যেতে পারবে। কোনো কথাই শুনলেন না উনি। শুভাঙ্গী বলল, ভালোই করেছেন ডাক্তার চৌহান। আচ্ছা, আপনার হার্ট যখন এত দুর্বল, তখন কেন এই পাহাড়ি জঙ্গলের মধ্যে একা একা পড়ে রয়েছেন বলুন তো? আমাদের সঙ্গে দিল্লি যেতে আপনার অসুবিধে কোথায়? আপনার ছেলের ফ্ল্যাটে তো একটা গেস্ট রুম আছেই খালি পড়ে, সেখানে থাকবেন, কারোর কোনো অসুবিধে হবে না। ধ্রুব মাথা নেড়ে বলল, কোনো লাভ নেই, আমি অনেকবার বলেছি, কোনো লাভ হয়নি। রঞ্জন বললেন, দেখো শুভাঙ্গী, আমি একজন জিওলজিস্ট। আমার জীবনের বেশিরভাগটাই কেটেছে মাঠে ঘাটে, বনে জঙ্গলে, দুর্গম জায়গায়, তা সেটা দেশেই হোক আর বিদেশেই হোক। সেই জন্যে শহরে যত আরামেই তুমি রাখো না কেন, আমি কিছুতেই সুস্থ থাকতে পারবো না। আর তোমার শাশুড়ি বিয়ের আগে দমদমে যেখানে থাকতেন, সেটাকে তো প্রায় জঙ্গলই বলা চলে। কলকাতা শহর সেখান থেকে অনেক দূরে ছিল তখন। শুনেছি এখন সেসব কিছুই নেই আর। শহর এগিয়ে গিয়ে সেই শান্ত নির্জন পরিবেশটাকে গিলে খেয়ে ফেলেছে। শুভাঙ্গী বলল, দেখুন, সবই অভ্যাসের ব্যাপার। কিছুদিন শহরে থাকলেই দেখবেন ঠিক ভালো লাগছে। শহর বা জঙ্গলের কথা নয়, আমাদের উদ্বেগের কারণটা তো অন্য জায়গায়। এখন আপনাদের যা বয়স বা শরীরের অবস্থা, তাতে আপনারা একেবারে কোনো সঙ্গী ছাড়া শুধু নিজেরা থাকেন বলে আমাদের যত চিন্তা। এই তো আমরা কাল চলে যাচ্ছি, তারপর আবার তো সে আপনারা দুজনই এই নির্জন বাড়িতে একা একা। একজন রাত দিনের লোকও তো রাখতে পারেন, সে আপনাদের দেখাশোনা করতে পারত। তা হয়তো পারি, কিন্তু সেই লোক যে আমাদের উপর চড়াও হবে না, তার গ্যারান্টি কে দেবে? সেই রিস্কটা তো আছেই। এখন ভেবে দেখুন, আপনি অসুস্থ হয়ে পড়লে মা কিছু করতে পারবেন? কেন পারবে না? ওর ক্ষমতা যে কতটা তা তোমরা জানোই না। আরে বাবা, টেলিফোনে ডাক্তার চৌহানকে আর তোমাদের খবর তো দিতে পারবে। এই আলোচনা হয়তো আরও কিছুক্ষণ চলত, কিন্তু অপ্রত্যাশিতভাবে বাধা পড়ল। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। আগন্তুক একজন পুলিশ অফিসার। বসবার ঘরে একটা সোফায় এসে বললেন, আমার নাম অজয় চতুর্বেদী, আমি এখানকার এএসপি। আপনি তো মিস্টার রঞ্জন মুখার্জি, আর আপনি মিসেস মুখার্জি। এরা দুজন কারা? রঞ্জন ধ্রুব আর শুভাঙ্গীর পরিচয় দিয়ে বললেন, আপনি এত রাতে এই রকম ওয়েদারে আমাদের খোঁজখবর নেওয়ার জন্যই কি এসেছেন? চতুর্বেদী মৃদু হেসে বললেন, আমি এ অসময়ে না বলে কয়ে চলে আসার জন্য বিরক্ত হয়েছেন তা তো বুঝতেই পারছি। তবে কি জানেন, আজ বিকেলে কলকাতা থেকে একটা ফাইল আমাদের দপ্তরে এসে পৌঁছালো। সেটা পুরোপুরি পড়তে একটু সময় লাগলো। তারপরে সময় নষ্ট না করে এখানে চলে এসেছি সোজাসুজি। খুবই জরুরি বলেই চলে এলুম। টেলিফোনটা করলেন না যে? সে কি আরও সময় নষ্ট হবে বলে? না, আমরা যাতে গা ঢাকা না দিতে পারি সেই জন্যে। চতুর্বেদী এবার হো হো করে হেসে উঠলেন। বললেন, আপনি বুদ্ধিমান লোক, আপনার দুটো সন্দেহই সঠিক। ধ্রুব বাধা দিয়ে বলল, ব্যাপারটা কি? কি হচ্ছে বলুন তো? কিছুই তো আগামাথা বুঝতে পারছি না। কিসের ফাইল এসেছে কলকাতা থেকে? আপনিই বা এখানে এসেছেন কেন? কোনো তদন্তের ব্যাপারে কি? কি হয়েছে যাতে এরা গা ঢাকা না দিতে পারেন? আপনি কি বুঝতে পারছেন না যে আমি কেন এখানে এসেছি? কিছুদিন আগে এই বাড়িতে একজন অত্যন্ত বিপজ্জনক লোক এসেছিল। আপনি কি সে ব্যাপারে কিছুই জানেন না? ধ্রুব খুবই বিচলিত হয়ে পড়ল। এই বাড়িতে একজন বিপজ্জনক লোক এসেছিল? সে আবার কে? বাবা, এসব কি শুনছি? কে এই লোকটা? সে এখন কোথায়? আমাকে কিচ্ছু জানাওনি কেন? রঞ্জন মাথা নেড়ে বললেন, দূর, বিপজ্জনক কিচ্ছু নয়। তোর নকুল মামা এসেছিলেন,
এখানে মাসখানেক আগে, অক্টোবরের শেষের দিকে। নকুল মামাটা আবার কি? তুই চিনবি না, তোর মায়ের পিসতুতো ভাই নকুলেশ্বর গাঙ্গুলি। থাকতো বিরাটিতে, আপাতত বোধহয় হাসপাতালে আছে। চতুর্বেদী বললেন, না, জেলে আছে। ধ্রুব বলল, জেলে? জেলে কেন? রঞ্জন নির্বিকার মুখে বললেন, তোর দাদামশাই আর দিদিমাকে জোড়া খুনের অপরাধে, তাই না মিস্টার চতুর্বেদী? ধ্রুব ধপাস করে একটা ছোপার উপর বসে পড়ল। দাদামশাই আর দিদিমাকে জোড়া খুন? বাবা, আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে আমাকে একটু খুলে বলো না প্লিজ। চতুর্বেদী বললেন, এসব কি মিস্টার মুখার্জি? আপনারা ছেলেকে কিছুই বলেননি দেখছি। রঞ্জন বললেন, এটা কি একটা জানাবার মতো ব্যাপার? আমাদের তরফে সব কিছু তো মিটেই গেছে। এমনিতেই তো ওর চাকরিতে কত রকম সমস্যার অন্ত নেই। তার উপরে আমাদের জীবনে এসব ছোটোখাটো ঘটনাগুলো রোজ যদি আমরা জানাতে থাকি, তাহলে ওর জীবনে শান্তি আসবে কোত্থেকে? অনিতা যদি সত্যি সত্যি খুন হতো, তাহলে নিশ্চয়ই খবর দিতুম। ধ্রুব হাহাকার করে বলল, ছোটোখাটো ঘটনা? চতুর্বেদী বললেন, সিমলার এই আবহাওয়ায় সত্যিকারের ঠান্ডা যদি কিছু থাকে, সে তো আপনাদের দুজনের মাথা। যাই হোক, আমি বলতে এসেছি যে আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট। এতদিন জামিনটা ঠেকিয়ে রাখা গিয়েছিল, এইবার আর কিছুদিনের মধ্যে আসল খুনের মামলাটা শুরু করে দেওয়া যাবে। মিসেস মুখার্জির বুদ্ধি আর পরিশ্রম এ পর্যন্ত সার্থক। এখন লোকটার একটা উপযুক্ত শাস্তি হলেই সব কিছু মিলে একটা সুন্দর পরিবেশ হবে। ধ্রুব চেঁচিয়ে উঠল, আমি ঘটনাটা কি সেটা জানতেই পারলাম না। রঞ্জন হাত নেড়ে বললেন, বলছি রে বাবা, বলছি, শান্ত হ। চতুর্বেদী বললেন, আমিও শুনি, কি বলেন? আমারও শোনা দরকার। নিরুত্তাপ গলায় রঞ্জন শুরু করলেন, এই বছর অক্টোবরের গোড়া থেকেই কীরকম প্রচণ্ড ঠান্ডা পড়ছে তা তো তোরা জানিসই। গত 10 বছরে এরকম শীত আর কখনো পড়েনি। এরই মধ্যে একদিন বিকেলবেলা তোর নকুল মামা এসে উপস্থিত। বেটে খাটো, গাট্টা গোট্টা লোক, বয়স 50-এর উপরেই হবে। তাকে দেখে তোর মা মহা খুশি। ছোট ভাই বলে কথা, এত পুরনো দিনের কথা, কত খুশি। ধ্রুব বলল, মা, তুমি জানতে না যে ওই লোকটা দাদু আর পিসিমাকে মেরেছিল? অনিতা বললেন, জানতুম। জানতুম না ঠিক বলবো না, অবশ্যই জানতুম। তাই তো ওকে যত্নাত্তি করে ঘরে এনে বসালুম। তবে আমার মনের অবস্থাটা কি সেটা ও জানতো না। সেটা বুঝতে ওর দেরি হয়েছে অনেক পরে। তুমি জেনে শুনে খুনের লোকটাকে বাড়ির ভিতরে নিয়ে এলে। ও তো তোমাকেও মেরে ফেলতে পারতো। পারতো মানে? ও তো আমাদেরই খুন করতে এসেছিল। উফ, আমি আর পারছি না। গোড়া থেকে বলো না প্লিজ, কিচ্ছু বাদ রেখো না। দূর পাগল, সব কি বলা যায়? কেবল আসল ঘটনাটাই গোড়া থেকে বলি। নকুল কাণ্ডটা করেছিল আমার বিয়ের প্রায় 18 বছর পরে। আমরা তখন বিদেশে, আর তোর নিজের মামা প্রতুল বছর 3 হলো মারা গেছে। নকুল থাকতো বিরাটিতে। ওদের অবস্থা তেমন ভালো ছিল না। এজন্য বাবা মাঝে মাঝে ওদেরকে টাকা দিতেন। সেই জন্য ও প্রায়ই আমাদের বাড়িতে আসতো। আর তাই পাড়ার লোকেরা ওকে মুখ চেনা চিনত। সবাই জানতো যে ছেলেটা নিঃসঙ্গ। বৃদ্ধ মামা মামি দেখাশোনার জন্য এসেছে। সকালবেলা আসতো আর দুপুর নাগাদ চলে যেত। তবে বাবা মা ওকে পছন্দ করতেন না, কারণ ওর বিশেষ কোনো খারাপ খারাপ কথা শোনা যাচ্ছিল। কিন্তু বাড়িতে আসতে বারণও করতে পারছিলেন না। কেন? আত্মীয় বলে? ঠিক তাই। নকুল এসে আড্ডা মারতে চাইতো, কিন্তু বাবা মা ওকে বেশি পাত্তা দিতেন না। তাই দুপুর হলে খেয়ে নিয়ে টাকার নোটের বান্ডিলটা পকেটে গুজে বেরিয়ে যেত। ধ্রুব রঞ্জনকে জিজ্ঞাসা করল, বাবা, তুমি তো জানতে যে? হ্যাঁ, জানতাম যে লোকটা এসেছিল সে একটা খুনি। তবু তাকে ঢুকতে দিয়েছিলে কেন? রঞ্জন মাথা চুলকে বললেন, আসলে আমি নকুলকে প্রায় চিনতুমই না। আমার বিয়ের সময় ও ছিল বছর 5-এর বাচ্চা। আর তোর মামা বাড়িতে যখন যেতুম, তোর দাদামশাই, দিদিমা আর মামা এমনভাবে আমাকে ঘিরে রাখতেন যে অন্য কারোর দিকে নজর দেবার সময়ই পেতুম না। তবে হ্যাঁ, ওরা মারা যাওয়ার পর তোর মা অবশ্য মাঝে মাঝে বলতো যে নকুলকে হাতে পেলে কী সব যেন করবে। আমি খুব বেশি একটা পাত্তা দেইনি, বুঝলি। তাছাড়া গত বছর 10 হলো ওর নামটাও আর শুনিনি। তোর মাও বোধহয় ভুলতে বসেছিল। নকুল যখন এলো তখন সে যে কে সে কথা গোড়াতে আমি ভুলেই গিয়েছিলাম। চমৎকার। তা দিদিমা আর দাদামশাইয়ের যে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, সে কথাটা আমাকে জানানোর দরকার মনে করনি?
তোর তখন 12 বছর বয়স, আমাদের ছেড়ে ইংল্যান্ডে হোস্টেলে থেকে লেখাপড়া করছিস। সেই সময় এই ভয়ঙ্কর খবরটা তোকে দিলে যে ঠিক কাজ করা হতো না, এখন তো বুঝতে পারছিস। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, দাদামশাই তো সোনার ডিম পাড়া হাসছিল, তাহলে ওই নকুল বেটা তাকে খুন করলো কেন? সেটা বলতে কি আজ কোনো অসুবিধা আছে? রঞ্জন ছেলের বিদ্রূপটা গায়েই মাখলেন না, বললেন, না তা নেই। খুন যে কেন করেছিল সেটা তো বোঝাই যায়, সম্পত্তির লোভে। 1970-এর পর থেকে কলকাতায় জমির দাম বেড়ে দ্বিগুণ তিনগুণ হতে থাকলো। কয়েক বছরের মধ্যেই তোর মামা বাড়ির জমির দাম বাড়তে বাড়তে 20 থেকে 25 লাখ টাকায় গিয়ে দাঁড়ালো। ওদের চিঠিতে জানিয়েছে যে জমি কেনবার জন্য তখন অনেক ধরনের লোক ঘোরাঘুরি করতো প্রায়ই। কোনো কোনো আত্মীয় আসছিলেন দালাল হিসেবে, তাদের মধ্যে নকুলও ছিল প্রধান, কিন্তু তারা কিছুতেই রাজি হননি। এতেই তাদের বিপদ ঘনিয়ে আসে। নকুল দেখল যে মূল্যবান সময় চলে যাচ্ছে। প্রথম প্রথম সে বোধহয় জমি বিক্রি করিয়েই তার দামের 2-3% দালালির টাকাতেই সন্তুষ্ট থাকতে চেয়েছিল। তোর মামার মৃত্যুর পর সে দেখল যে তোর মাকে বাদ দিলে এই সম্পত্তির ওয়ারিশান একমাত্র ভাগ্নে স্বয়ং সে। কাজে জমি বিক্রির সমস্ত টাকাটাই যে সে পকেটস্থ করতে পারে, তখন তার বিবেক তাকে নিশ্চয়ই বুঝিয়েছিল এই সুযোগ হাতছাড়া করবার কোনো মানেই হয় না। মামা মামির যথেষ্ট বয়স হয়েছে, এই সময়ে তাদের মৃত্যু কয়েকটা দিন এগিয়ে আসলে তাতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। চতুর্বেদী বললেন, ঠিকই। সে তার জবানবন্দিতে বলেছেন যে তার জাল দানপত্র তৈরি করাই আছে। তাতে বলা আছে যে বৃদ্ধ বয়সে নিঃস্বার্থ সেবা যত্ন করবার জন্য আপনার দাদামশাই ওই জমি আর বাড়ি নকুলকে দান করলেন। একমাত্র সন্তান, ওদের মেয়ে বিদেশে থাকে, দেশে আর কোনোদিনই ফিরবে না। কাজেই সম্পত্তিটা যাতে পরিবারের ভেতরেই থাকে তাই এই ব্যবস্থা। তার সেবা যত্নের সাক্ষী সাবুদও জোগাড় করে ফেলল, কিন্তু সেই দানপত্র কোর্টে পেশ করার আগেই আটঘাট বাঁধা দরকার ছিল। তার জন্য জানা প্রয়োজন ছিল যে মামা কোনো উইল করে গেছেন কিনা, করা হয়ে থাকলে কোন তারিখে করেছেন, আর সেই উইল এখন কোথায়, কার কাছে আছে। সন্ধান পেলেই সেটাকে নষ্ট করতে হবে, না পারলে জালিয়াতিটা ধরা পড়বে সবার সামনে। ধ্রুব বলল, সেক্ষেত্রে উইলটা হস্তগত না করেই সে খুনটা করে বসলো কেন? আর তোমরাই বা জানলে কি করে যে নকুল নামক লোকটি খুনি? রঞ্জন বললেন, খুলে বলি তাহলে, তোর বুঝতে সুবিধা হবে। তোর মনে আছে নিশ্চয়ই যে তুই যখন লন্ডনের স্কুলে পড়তিস তখন আমাদের কোম্পানি আফ্রিকায় কাজ করছিল। কাজ চলছিল রাজধানী মৌন থেকে প্রায় 100 কিলোমিটার দূরে সাম্বি নামক শহরে, ওকাভাঙ্গ জলাভূমির মাঝামাঝি একটি দুর্গম জায়গায়। আমরা থাকতুম সাম্বিতে। কলকাতার সবার কাছে আমাদের লন্ডন অফিসের ঠিকানা দেওয়া ছিল। সেখান থেকে এই ঘটনার খবর দিয়ে তোর ছোট কাকা সঞ্জয়ের আর নকুলের বাবা সুনীলবাবুর দুটো টেলিগ্রামের টেলিপ্রিন্টার মেসেজ যখন সাম্বিতে তোর মার কাছে পৌঁছালো তখন 8-10 দিন কেটে গেছে। আমি ছিলুম সাইটে। সাম্বিতে ফিরে আসি রাত্রিবেলা। তোর মা টেলিগ্রামটা পাই দুপুরবেলা। মাঝের সময়টুকু যে ও কীভাবে কাটিয়েছিল তা আমি জানি না। তাকে দেখেই মনে হচ্ছিল খুব অসুস্থ হয়ে পড়েছে। তোর ছোট কাকার টেলিগ্রামে লেখা ছিল ওদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, পুলিশ তদন্ত করছে আর বাড়িটা সিলগালা করে দিয়েছে। সুনীলবাবু লিখলেন যে ঘটনাটা আত্মহত্যার, উনি দেখাশোনা করতেন, সব ব্যবস্থা ঠিকঠাক চলছে, চিন্তার কোনো কারণ নেই। তবে আমরা যেন যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় চলে যাই। তার পরদিনই এলো দুটো চিঠি, সেই লন্ডন ঘুরে। একটা তোর দিদিমার, তার চিঠিতে জানা গেল যে সুনীলবাবু আর নকুলবাবু এসেছিল কোনো জমিজমা সংক্রান্ত আলোচনা করতে। কোনো কারণে তোর দাদামশাই হঠাৎ ভীষণ রেগে যান এবং দুজনকেই বাড়ি থেকে বের করে দেন। কেন যে উনি এত রেগে গিয়েছিলেন সে ব্যাপারে উনি বলতে রাজি হননি। আর একটা চিঠি এলো সাবিত্রীর, তাতে লেখা ছিল যে ঘটনার পরদিন ভোরবেলা সে নকুলকে দেখেছিল তোর দাদামশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে যেতে। এই দুটো টেলিগ্রাম, তোর দিদিমার চিঠি আর সাবিত্রীর চিঠি থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে পূর্ব পরিকল্পিতই হোক বা রাগের মাথাই হোক, খুনটা করেছে নকুল। আর তার উদ্দেশ্য হলো দমদমের বাড়িটা কবজা করা। এইটা বোঝা গেল যে যেদিন ও কাণ্ডটা করে সেদিন নকুল তোর মামা বাড়িতে বোধহয় রাত্রিবেলা এসেছিল। রাস্তায় ওকে দেখে কেউ খেয়াল করেনি ঠিকমতো।
কাজের লোক বিশুপদ থাকতো বাংলো থেকে বেশ খানিকটা দূরে, আউট হাউজে। সে কিছুই টের পায়নি। পরদিন খুব ভোরে নকুল যখন বেরিয়ে যাচ্ছে, তখন সাবিত্রী ওকে দেখেছিল, কিন্তু মোটেই সন্দেহ হয়নি ওর মনে। ধ্রুব বলল, তুমি তখন কি করলে? আমি সঙ্গে সঙ্গে তোর মাকে নিয়ে চলে গেলাম মৌনে। সেখান থেকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আমাদের ফিল্ড অফিসের ফোন নিয়ে বসে পড়লুম। সেই 70-এর দশকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কলকাতার কোনো ফোন পাওয়া সে কি একটা বিভীষিকা! তোরা তো আজ কল্পনাও করতে পারবি না সেদিন। তবে আমার কপাল ভালো যে প্রায় 4 ঘন্টা ধস্তাধস্তি করার পর সঞ্জয়কে পেয়ে গেলাম। সব শুনে সঞ্জয় বলল যে আমরা যেন তখন কলকাতার দিকে কোনো ক্রমেই না যাই। তাছাড়া তখন গেলে তোর মায়ের বিপদের সম্ভাবনা ছিল অনেক বেশি। আর তোর দিদিমার চিঠিটার একটা ফটোকপি যেন তৎক্ষণাৎ ওর কাছে পাঠিয়ে দিই। সেটা ও পুলিশকে দেবে, যাতে তাদের তদন্তে সুবিধা হয়। সাবিত্রী চিঠিটা অবশ্য গোপন রাখতে বলল, সেটা যথাসময়েই প্রকাশ করা হবে। তোর দিদিমার চিঠির উপরে নকুলকে শাস্তি দেওয়া যাবে না। মাঝখান থেকে সাবিত্রী ভীষণ বিপদে পড়ে যাবে, কারণ কোনো অকাট্য প্রমাণ নেই। একেই বলে উকিলি বুদ্ধি। সত্যি নকুলের কিছুই হলো না, তবে চটপট দমদমের বাড়িটা দখল করা নকুলের সাহসে কুলোলো না। আমি একটা পাওয়ার অফ অ্যাটর্নি সঞ্জয়কে পাঠিয়ে দিলাম, যাতে ওই বাড়িটা জনকল্যাণ মিশনকে ভাড়া দিতে পারে। পরে তোর মা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলে আমরা একদিন গেলাম ফ্রান্সিস টাউনে। সেখানে প্রফুল্ল ভট্টাচার্য বলে একজন বাঙালি ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি পুরোহিত বংশের ছেলে। তিনি শ্রাদ্ধ করলেন তোর দিদিমা আর দাদামশায়ের। আমার এসবের তেমন কোনো বিশ্বাস নেই, কিন্তু তোর মা অনেক শান্তি পেয়েছিল। ধ্রুব বলল, সেই ঘটনার পর আজ 27 বছর কেটে গেছে। এর মধ্যে একবারও তোমরা কলকাতায় যাওনি? এত বছর ধরে নকুল তোমাদের মারবার জন্য বসেছিল বুঝি? ভারী আশ্চর্য ব্যাপার। মোটেই আশ্চর্য নয়। এই 27 বছরে এই জমির দাম বাড়তে বাড়তে কোটি টাকা ছাড়িয়েছে। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নকুলের লোভ। অবৈধ আর অনেক লোভের কারণে সে বসেই ছিল সত্যি। তবে হ্যাঁ, একটা কথা স্বীকার করতেই হয় যে আমি প্রথম কয়েক বছর কলকাতায় যাইনি। তোর মার কথা ভেবেই যায়নি, কারণ নানা জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছিল যে নকুলেশ্বর আর তার বাবা আমাদের হন্যে হয়ে খুঁজছে। অবশ্য আমাদের ধরা তাদের সাধ্যাতীত ছিল না, কারণ তুই তো জানিস 27 বছরের মধ্যে আমরা 5 বছর থেকেছি আফ্রিকায়, 7 বছর থেকেছি জার্মানিতে, রোমানিয়া আর বুলগেরিয়ায়। চাকরি জীবনের শেষ 5 বছর কাটিয়েছি লন্ডনের হেডকোয়ার্টারে। রিটায়ারমেন্টের 10 বছর আছি এখানে। এখানকার ঠিকানা জানে একমাত্র সঞ্জয় আর সাবিত্রী। আমরা এখানে কিন্তু ভালোবেসেই আছি, নকুলের কাছ থেকে লুকিয়ে তা নয়। সে তো আমাদের স্মৃতি থেকে প্রায় সরেই গিয়েছিল। তবে এখন দেখছি গোড়ার দিকে যে সাবধানতাগুলো নিয়েছিলাম সেগুলো নেওয়ার কোনো দরকারই ছিল না। তোর মা বুড়ো হাড়ে যে ভেলকি দেখালো, সেই ক্ষমতার কথা তখন আমার জানাই ছিল না। কলকাতায় আমাদের না যাওয়ার আর একটা কারণ, কলকাতার প্রতি আমাদের দুজনের কারোরই বিশেষ কোনো টান ছিল না কোনো দিনই। তোর মা সেই সময়কার কলকাতায় 2-3 দিন গিয়েই চলে আসতো, আমিও তাই। আর আমি তো প্রবাসী বাঙালি। দমদমের প্রতি আমাদের টানটা ছিল না তেমনই 3 জনের কারোরই। এরপরে আবার তোর দাদা মশাই, দিদিমা, মামাও নেই। তারাও তো কেউ নেই এখন আর বেঁচে। ওই বাড়িতে তোর মায়ের গিয়ে থাকা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। ধ্রুব হাত নেড়ে বলল, সে আমি জানি। নকুল তোমাদের ঠিকানা পেল কি করে সেটা বলো। আমার খুড়তুতো বোন শেফালির কলকাতায় বিয়ে হয়েছে। সে সিমলায় বেড়াতে আসে আমাদের এখানেই ওঠে কয়েকদিনের জন্য, কিন্তু যোগাযোগ করতে পারেনি, ঠিকানাও জোগাড় করতে পারেনি। এই খবরটা নকুলেশ্বরের কানে কিভাবে যেন ওঠে। সে পত্রপাঠ সিমলায় চলে আসে। এখানকার ঠিকানা পায় কালীবাড়ির সেক্রেটারি দিলীপের কাছে। ও আচ্ছা, মা কি ভেলকি দেখালো সেটা বলো। রঞ্জন মৃদু হেসে বললেন, অক্টোবরের শেষ দিকে নকুল আমাদের বাড়িতে আসে বিকেলবেলা। তখন কারণ ডাক্তার চৌহান আর আমার বন্ধু ঘোড়াচৌকির রামকিশোরপুরী এখানেই ছিল। নকুলকে দেখে তোর মা এত খুশি হলো আর রাত্রে থেকে যাওয়ার জন্য এমন পীড়াপিড়ি করলো যে আমার মনে হলো এ নিশ্চয়ই সেই নকুল নয়, অন্য কেউ হতে পারে। বাঙালিদের মধ্যে একাধিক নকুলেশ্বর থাকতেও তো পারে। তখন একেবারেই বুঝতে পারিনি যে তোর মা
ওকে দেখে কি প্ল্যান করে ফেলেছে। তোর মায়ের মনে একটা ছক আঁকা ছিল, সেটা আমি জানতাম না। নকুল থেকে যেতে রাজি হয়ে গেল? হ্যাঁ, ও বোধহয় ভেবেছিল যে বুড়ো বুড়ি যখন একা, তখন কাজটা নিতান্তই সহজ হবে ওর জন্য। রাতের খাওয়াটা ছেড়ে দেওয়াটা কোনো কাজের কথা নয়, বিশেষত এই ঠান্ডায়। এরকম বাড়ির গরম খাবার কোথায় পাবে বল? সারা রাতই তো পড়ে আছে, কাজেই খেয়ে দিয়ে ধীরে সুস্থে আস্তে সারলেই চলবে। আর তোর মায়ের খুশি হওয়া দেখে এটাও যে স্পষ্ট বুঝেছিল সে দমদমের ঘটনার ওকে পুলিশ যে জিজ্ঞাসাবাদ করেছে, সেসব কথা আমরা হয়তো কিছুই জানি না। কাজেই ও কোনো বিপদের সম্ভাবনা অনুভবই করেনি, কিংবা হয়তো এটাও ভেবেছিল যে উইলটা একবার হস্তগত করে সরে পড়বে, আর খুন খারাপি না করলেও চলবে। এবার চতুর্বেদী বললেন, আমার তো তা মনে হয় না। আপনারা বেঁচে থাকলে মামলা মোকদ্দমা তো হতোই, সেক্ষেত্রে তার পক্ষে নিশ্চিন্তে প্রপার্টিটা ভোগ দখল করা সম্ভব হতো না। ধ্রুব বলল, তারপরে কি হলো? তোর মা যে কিছু করতে যাচ্ছে সেটা বুঝতে পারলুম যখন করণ চলে যাবার সময় তাকে বলল, ঠিক 1 ঘন্টা বাদে একবার এখানে আসতে পারবে? কেন? সেটা এলাই বুঝতে পারবে। এখন কোনো প্রশ্ন করো না প্লিজ, কিন্তু ঠিক 1 ঘন্টা বাদে আসতেই হবে। তার আগেও নয়, তার পরেও নয়। করণকে তো চিনিস, ভীষণ রহস্যপ্রিয় লোক। সে মহা খুশি আর উত্তেজিত হয়ে, অবশ্যই আন্টি, অবশ্যই বলতে বলতে চলে গেল। করণ আর রামকিশোর চলে যাওয়ার পর গল্প শুরু হলো। সামান্য কিছু একথা সে কথার পরেই থলের বেড়াল বের হলো। নকুল বলল যে দমদমের বাড়িটা জনকল্যাণ মিশনকে ভাড়া দেওয়াটা মোটেই উচিত কাজ হয়নি। ওটা আমরা কোনো দিনই ফেরত পাবো না। এই সব সমিতিগুলো নামেই মানুষের সেবা করে, আসলে ওদের উদ্দেশ্য লোকদের জমিজমা আত্মসাৎ করা। সময় নষ্ট না করে এখনই ওদের বিরুদ্ধে মামলা দায়ের করা দরকার। আর তা সে কাজের ভার নকুল নিজেই নিতে পারে, তার মামার প্রতি কৃতজ্ঞতাবশত। মামা কত সাহায্য করেছে তাকে। তবে তার জন্যে মামা যদি কোনো উইল করে থাকে, সেই দলিলটা তার এখন দরকার, মামলা করার কাজে দেবে। তাই শুনে তোর মা খুশি হয়ে বলল, নকুল যদি কাজের ভার নেয় তাহলে তার কোনো কথাই নেই। আর উইল আছে একটা, কাল সেটা সকালেই নকুলকে দেওয়া যাবে। এক্ষুনি দেওয়া যাচ্ছে না, কারণ সেটা আমাদের কাছে নেই। অ্যাডভোকেট রাকেশ খুরানার কাছে রয়েছে, কালীবাড়ির কাছেই তার চেম্বার। কাল সকালে একটা গাড়ি ভাড়া করে সবাই গিয়ে ওটা নেওয়া যাবে। নকুল রাজি হয়ে গেল। ধ্রুব বলল, রাকেশ খুরানা আবার কে? এর নাম তো আগে কখনো শুনিনি। উইলটা কি সত্যিই তার কাছে আছে? রাকেশ খুরানা বলে একজনকে আমার জানা আছে, সে রামকিশোরের ড্রাইভার। আর উইলটা আছে তোর মার লোহার আলমারিতে। তারপরে শোন। তখন বৃষ্টিটা থেমেছে, পশ্চিম দিকের পাহাড়ের ফাঁক দিয়ে শেষবেলার আলো একটু একটু দেখা যাচ্ছে। তোর মা আমাকে বলল, তুমি নকুলকে নিয়ে আমাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়ে এসো, আর আসবার সময় বাগানের ঘর থেকে কিছু কাঠ নিয়ে এসো, উনুন ধরাতে কাজে লাগবে। তারপরে নকুলকে গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে বলল, হঠাৎ বিদ্যুৎ চমকের মতো তোর মায়ের প্ল্যানটা আমার চট করে পরিষ্কার হয়ে গেল। প্রথমত, আমাদের বাগানে এবছরে এই সময়ে এই ওয়েদারে দেখবার মতো কিছুই থাকে না। দ্বিতীয়ত, গত 1.5 বছর হলো আমাদের বাড়িতে ঘর গরম রাখবার জন্য উনুন জ্বালাবার কোনো দরকার হয় না। তার জন্য আমরা কাঠের জ্বালানি ব্যবহার করি না, সব কিছু হয় ইলেকট্রিকে। এবং তৃতীয়ত, বাগানের ঘরে যে কটা জ্বালানি কাঠ আছে সেগুলো সম্ভবতই বৃষ্টির ছাটে অল্প অল্প ভিজে আছে। নকুলের কাছে অবশ্য সব কিছুই স্বাভাবিক লাগছে, কারণ ওর জানবার কথা নয়। ধ্রুবর মুখে একটা চাপা হাসি ফুটে উঠল। বলল, বুঝেছি, বলে যাও। আমি নকুলকে বাগানটা ঘুরিয়ে দেখিয়ে আমাদের লোহার হুইল ব্যারোতে চাপিয়ে কিছু কাঠ নিয়ে এলুম। তোর মা নকুলকে বলল যে কলকাতা থেকে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছি, সেখান থেকে সিমলা আসতে তার হয়তো অনেক কষ্টই হয়েছে, অনেক ধকল গেছে, অনেক টানা হেঁচড়াও গেছে। গেস্ট রুমের বাথরুমে জলের বালতিতে ইমার্শন হিটার দেওয়া আছে, সেই গরম জলে সে যেন অবশ্যই চান করে নেয়, তারপর ফ্রেশ হয়ে গল্প করবে চা খেতে খেতে। নকুল খুশি হয়ে রাজি হয়ে গেল। নকুল ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। একটু পরেই বাথরুমে জল পড়ার শব্দ শোনা গেল। অমনি আমরা হুইল ব্যারোটা ওর ঘরের দরজার কাছে এনে কাঠের টুকরোগুলোর নিচে কিছু পুরনো খবরের কাগজ, ছেঁড়া কাপড়,
গাছের আধভিজে পড়ে থাকা পাতা ইত্যাদি দিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিলাম। আর কয়েক সেকেন্ডের মধ্যেই ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠে সারা ঘর ভরে গেল। তোর মা রান্নাঘরে ঢুকে গেল, আর আমি সদর দরজা খুলে দিয়ে তার পাল্লার আড়ালে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলাম, নকুল, শিগগির বেরিয়ে এসো, সারা বাড়িতে আগুন লেগে গেছে। একটু পরেই নকুলেশ্বর বাবাজি একটা তোয়ালে পরে কাশতে কাশতে ঘর থেকে বেরিয়ে এক ছুটে সদর দরজা দিয়ে বেরিয়ে বারান্দা পেরিয়ে বাগানে গিয়ে দাঁড়ালো। তৎক্ষণাৎ আমি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলুম। তারপর এক বালতি জল ঢেলে দিয়ে আগুনটা নিভিয়ে দিলুম। বাইরে তখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তার সঙ্গে ছুরির ফলার মতো বরফ ঠান্ডা হওয়া তো আছেই। আমরা বারান্দায় আলোটা জ্বেলে দিয়ে সদর দরজার পাশের জানালা খুলে দিলুম। দেখি শ্রীমান বারান্দার এক কোণে দাঁড়িয়ে হিহি করে কাঁপছে। আমাদের দেখি এগিয়ে আসতেই তোর মা বলল, তুমি কি ভেতরে আসতে চাও? নকুল প্রবল বেগে মাথা নাড়ালো। তোর মা সাথে সাথে বলল, আসতে দিতে পারি, যদি আমায় দুটো প্রশ্নের সঠিক জবাব দাও। নকুলের দু চোখ ধকধক করে জ্বলে উঠল। সে ততক্ষণে বুঝে গেছে যে ফাঁদে সে পা দিয়েছে। দাঁতে দাঁত চেপে বলল, কি প্রশ্ন? তোর মা বলল, আমার বাবা মাকে যে পিস্তল দিয়ে মেরেছিলে সেটা এখন কোথায়? নকুল বলল, আমি কাউকে মারিনি। এই কথা বলতেই আমরা জানালাটা বন্ধ করে দিলুম। আমি জানতুম সে বেশি দূর এগোতে পারবে না। আমি বললুম, চেষ্টা করো না, এই গ্রিল তুমি ভাঙতে পারবে না। একটু পরেই জানালায় খটখট করে শব্দ হলো। বাইরে থেকে ক্ষীণ কম্পিত গলায় জড়িয়ে জড়িয়ে নকুল বলল, বলছি ওটা আমার সুটকেসে আছে। শুনেই আমি দৌড়ে ওর ঘরে গিয়ে সুটকেস খুলে দেখি সেটা সত্যিই সেখানে বিরাজমান। সেটা তোর মাকে বলতে সে বলল, তুমি ওদের মেরেছিলে কেন? আবার ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো। জবাব এলো, বাবা বলতেন যে ভাতে মাছি পড়লে কোদাল দিয়ে চাষতে হয়। তারপরেই ধড়াস করে পড়ে গেল। বোঝা গেল নকুলের পতন হয়েছে। এর আধা মিনিটের মধ্যেই করণ এসে উপস্থিত হলো। সে নকুলকে দেখেই কাউকে কোনো প্রশ্ন না করে ড্রাইভারের সাহায্যে তাকে গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে চলে গেল। ঘণ্টাখানেক বাদে ফিরে এলো বিস্ফারিত চোখে। এখানে মিস্টার চতুর্বেদী জানিয়ে রাখি, করণ কলকাতার ছেলে, সেখানে জন্ম, বেড়ে ওঠা, কাজে সে খুব ভালো বাংলা জানে। সে বলল যে গাড়িতে যেতে যেতে নকুল অনেক ভুল বকছিল। তার কথাবার্তা শুনে করণ স্তম্ভিত। সে জানতে পারে যে নকুল আমাদের খুন করতে এসেছিল এখানে, এবং প্রায় 2 যুগ ধরে সে আমাদের খুন করার জন্যই খুঁজে বেড়াচ্ছে। তাছাড়া তোর দাদামশাই আর দিদিমাকে টাকার লোভে খুন করেছিল সে নিজেই। তখন ও আমাদের গাড়িতে তুলে থানায় নিয়ে যায়, আর আমাদের বলে যে কেন যে নকুলেশ্বর এই ঠান্ডায় শুধু একটা তোয়ালে পরে বারান্দায় বেরিয়ে নিউমোনিয়া বাঁধিয়েছে, সেই রহস্য সে জানতে চায়। স্বাভাবিক, তার কারণ তো তোমাদের জানবার কথা নয়। চতুর্বেদী বললেন, মিসেস মুখার্জি খুব রিস্ক নিয়েছিলেন। নকুল যদি ঠান্ডায় জমে যেত তাহলে কিন্তু আপনাকেও বিপদে পড়তে হতো। অনিতা বললেন, আমি জানি, তবে যে আমার পরিবারের এত বড় ক্ষতি করেছে তাকে বিচারের কাঠগড়ায় তুলতে এর চেয়েও বড় রিস্ক নিতে আমি রাজি আছি, এবং ভবিষ্যতেও থাকব। ধ্রুব বলল, তোমরা যেমন আছো তেমনিই থাকো। ঢের হয়েছে। তোমাদের নিরাপত্তার কথা ভেবে আমি কত সময় নষ্ট করেছি। আর নয়, তোমরা যথেষ্ট। ধন্যবাদ।